ওকে, তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যখন স্টার্ট করব তখন আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বেনজিনের অ্যারোমেটিসিটি নিয়ে আমরা একটু আলোচনা করবো, যে অ্যারোমেটিসিটি বলতে কি বুঝি এবং বেনজিনের স্ট্রাকচার এবং তার অ্যারোমেটিসিটি আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে প্রথমে যদি আমরা বেনজিনকে এক্সপ্লেন করার চেষ্টা করি, আমরা দেখি যে বেনজিনে কি কি আছে, এবং আরেকটা বিষয় দেখবো সেটা হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন। এই কয়েকটা বিষয় দেখলেই আমরা এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাওয়া যাবে, ঠিক আছে কি হবে। তাহলে দেখো আমরা দেখি যে হিট অফ হাইড্রোজেনেশন কি এবং বেনজিনের স্ট্রাকচারটা আমি একটু এক্সপ্লেন করব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। তাহলে বেনজিনের স্ট্রাকচারে আমরা সবাই জানি যে বেনজিনটা দেখতে হচ্ছে এরকম, তাই না? আমরা সবাই জানো বেনজিন হচ্ছে সামথিং লাইক দ্যাট। বেনজিন হচ্ছে এরকম, হ্যাঁ। তাহলে বেনজিনের স্ট্রাকচার গুলোকে আমি যদি হাইড্রোজেন সহ লিখি তাহলে এটাকে এভাবে লেখা যায়। প্রতিটা কার্বনে কি আছে? হাইড্রোজেন আছে। প্রতিটা কার্বনে হাইড্রোজেন আছে। ওকে। এবং আমরা এখানে দেখতেছি কনজুগেটেড কি আছে? ডাবল বন্ড আছে, একটার পর আরেকটা ডাবল বন্ড আছে, কনজুগেটেড ডাবল। ওকে। তাহলে এখানে যদি কনজুগেটেড ডাবল বন্ড থাকে এবং সিঙ্গেল বন্ডও আছে, তো আমরা ওই স্ট্রাকচারটাকে এক্সপ্লেন করি যে আসলে ওদের মধ্যে কি কি বন্ড আছে অথবা ওদের হাইব্রিডাইজেশন কি সেটা আমরা একটু দেখি। তো আমরা যদি বেনজিনের এই স্ট্রাকচারটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে মনে করো কার্বন ওয়ান। এই কার্বন ওয়ান এর হাইব্রিডাইজেশন কি বলতো? এটা কি sp2 নাকি sp3? আমি যদি বলি এই কার্বনটা, এটা কি sp2 নাকি sp3 হাইব্রিডাইজেশন এই কার্বনটা? আমরা সবাই জানি যে sp3। না, sp3 না। আমরা সবাই জানি যে হাইব্রিডাইজেশন হাইব্রিডাইজেশন বের করার একটা শর্টকাট আছে, তাই না? হাইব্রিডাইজেশন বের করার একটা শর্টকাট আমরা জানি, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে কোন একটা সেন্ট্রাল অ্যাটমের, হ্যাঁ ফাতেমা, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 এখানে। তো আমরা হাইব্রিডাইজেশন কিভাবে বের করি, যারা আমরা একটু ভুলে গেছি ওদেরকে আমি একটু খেয়াল করে দেই, তোমরা সবাই জানো, তারপর আমি একটু খেয়াল করে দেই। তাহলে দেখো যে কোন একটা অ্যাটমের চারপাশে কয়টা সিগমা বন্ড আছে, সিগমা বন্ড যতগুলা আছে ওইটাই হচ্ছে তার হাইব্রিডাইজেশন। যেমন সিগমা বন্ড অ্যারাউন্ড সেন্ট্রাল অ্যাটম, কোন একটা অ্যাটমের চারপাশে কতগুলা সিগমা বন্ড বন্ড আছে সেটাই হচ্ছে হাইব্রিডাইজেশন। যেমন কার্বন ওয়ান এর চারপাশে আমি যদি বলি কয়টা সিগমা বন্ড আছে, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এবং এখানে দুইটা বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড আছে, তাই না? তার মানে হচ্ছে এই কার্বন ওয়ানে তার চারপাশে টোটাল তিনটা সিগমা বন্ড আছে। কয়টা সিগমা বন্ড আছে? তিনটা সিগমা বন্ড। তাহলে তিনটা সিগমা বন্ড হলে তিনটা সিগমা বন্ড আমরা কিভাবে বানাইতে পারি? এস তো আসবেই, পি কয়টা আসবে? পি একটা, এবং আর একটা পি আসবে। টোটাল মিলে হচ্ছে কয়টা? তিনটা। দেখো, একটা এস এবং দুইটা পি, তাহলে ওদেরকে একসাথে লেখা হয় sp2। ঠিক আছে? তাহলে এই ওই, তাহলে বলো তো এই কার্বনের হাইব্রিডাইজেশন কত? sp2 না? ক্লিয়ার তো? মনে হয়েছে তোমাদের? sp2 না? sp2। তাহলে আমি যদি বলি কার্বন টু এর হাইব্রিডাইজেশনটা কত বলো তো? কার্বন টু সেম ভাবে এখানে কার্বন টু এর হাইব্রিডাইজেশন দেখো sp2, কারণ এখানে একটা সিগমা সিগমা এবং এখানেও একটা সিগমা, তো এই কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। সবগুলা কার্বন এর হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। এতটুকু বুঝতে কি কারো কোনো সমস্যা আছে, প্রবলেম আছে? না ভাইয়া। এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে প্রতিটা কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। তাহলে দেখি এই কার্বনের সাথে হাইড্রোজেনের যে হাইব্রিডাইজেশন সেটা কি। দেখো, এক নাম্বার কার্বন, ওর সংকরায়ন হচ্ছে sp2। তাহলে এই হাইড্রোজেনের সংকরায়ন কি বলতো? মানে হাইড্রোজেন কোন অরবিটাল, অরবিটাল কোনটা হাইড্রোজেনের? হাইড্রোজেনের অরবিটাল আমরা জানি, হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s1। তার মানে হাইড্রোজেনের জন্য কি s অরবিটাল শুধু। তাহলে আমি যদি বলি কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ড আছে, এই বন্ড, এটা কোন হাইব্রিডাইজেশন? এটা হচ্ছে sp2 এবং 1s হাইব্রিডাইজেশন। ক্লিয়ার? অনুরূপ ভাবে আমি যদি আমি যদি তোমাদেরকে এটাকে বলি যে কার্বন টু, এখানে যে কার্বন টু আছে তার হাইব্রিডাইজেশন কত? এই কার্বন টু এবং এই হাইড্রোজেনের হাইব্রিডাইজেশন কত? সেম ভাবে সেটা হবে sp2 এবং 1s। ক্লিয়ার? তাহলে প্রতিটা কার্বন হাইড্রোজেনের হাইব্রিডাইজেশন কি হবে? sp2 এবং 1s হবে না? ক্লিয়ার? বুঝতে পারছো?
কোশ্চেন আছে এতটুকুতে? এতটুকু আমি কি পড়াইলাম এতক্ষণ? এতক্ষণ আমি এটা পড়াইছি যে এখানে কার্বনের হাইব্রিডাইজেশন এবং কার্বন হাইড্রোজেনের হাইব্রিডাইজেশন আমি দেখলাম। তো কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 এবং কার্বন এবং হাইড্রোজেনের হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp2 এবং 1s। এতটুকু কি বোঝা গেছে? আমি এতক্ষণ এটাই পড়াইছি যে কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 এবং কার্বন হাইড্রোজেনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 এবং 1s। ক্লিয়ার? এতটুকু কি বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে কার্বনকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করে আমি লিখি 1s2 2s2 2px py এবং pz, আমি কয়টা দিই এখানে? একটা, দুইটা, তিনটা, তাই তো? এটাকে আমি এখানে ইলেকট্রন বেশি দিয়ে দিছি, এখানে এক করে দিয়ে দিই, একটা করে দিয়ে দিই, তাহলে ওকে। তাহলে দেখো তো, আমি বললাম যে sp2, তাই না? কার্বন গুলোর সংকরায়ন কি sp2, তার মানে কয়টা? এই যে দেখো, এটা s, এটা পি এবং আরেকটা পি মিলে কি হচ্ছে বলতো? sp2 হচ্ছে না? এতটুকু মিলে sp2, এটা sp2। তাহলে বলতো কোন অরবিটালটা আমাদের আনহাইব্রিডাইজড থেকে যাবে, মানে আরো একটা অরবিটাল থাকবে? কোন অরবিটালটা থাকবে বলতো? 2px থাকবে, 2py থাকবে, নাকি 2pz থাকবে? কোনটা থাকবে বলতো? কোনটা আনহাইব্রিডাইজড অরবিটাল কোনটা থাকবে? আমি একটা এস নিলাম, আমার এখানে ছিল 2s, আমি একটা এস নিলাম এবং দুইটা পি নিলাম, তাহলে কোনটা আমাদের ব্যবহার হয় নাই, ইউজড হয় নাই, কোন অরবিটালটা? তাহলে ইউজড হয় নাই আসলে দেখো, একটা এস এবং দুইটা পি তুমি নিয়ে নিছো, তাহলে বলো তো কোনটা ইউজড হয় নাই? এই 2pz যে অরবিটালটা আছে সেটা আমাদের ইউজড হয় নাই এখনো। তার মানে প্রতিটা কার্বনের কাছে বলতো কোন অরবিটালটা থেকে যাবে? 2pz অরবিটালটা তার কাছে থেকে যাবে প্রতিটা কার্বনের কাছে। হ্যাঁ, তাহলে প্রতিটা কার্বনের কাছে যদি, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ তানুশ্রী। তাহলে প্রতিটা কার্বনের কাছে কি থাকবে? 2pz অরবিটাল আনহাইব্রিডাইজড অবস্থায় থেকে যাবে, যারা হাইব্রিডাইজেশনে অংশগ্রহণ করবে না। তাহলে আমি যদি বেনজেনের স্ট্রাকচারটা যদি আবার লিখি, তাহলে দেখো তো আমি এখানে কি লিখতে পারি? যে আমাদের এখানে কার্বন আছে, ঠিক আছে, এখানে একটা কার্বন আছে, তার নিচে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে এবং এখানে একটা কার্বন আছে। তাহলে দেখো তো প্রতিটা কার্বনের সাথেই কি থাকবে? একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল থাকবে, যারা বন্ধন গঠনে অংশগ্রহণ করে নাই। এই কার্বনের সাথে থাকবে, এই কার্বনের সাথে থাকবে, এই কার্বনের সাথে থাকবে। ক্লিয়ার কিনা? প্রতিটা কার্বনের সাথে থাকবে তো নাকি? দেখো প্রতিটা কার্বনের সাথেই একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল থাকবে। এতটুকু কি আমরা বুঝতে পারছি যে প্রতিটা কার্বনের সাথে যে একটা করে আনহাইব্রিডাইজড অরবিটাল থাকবে? ক্লিয়ার? তাহলে আমি যদি এই স্ট্রাকচারটাকে একটু ফ্ল্যাট করে লিখি, তাহলে আমাদের এটাকে ড্র করতে সুবিধা। তাহলে আমি কি করবো? এটাকে একটু ফ্ল্যাট করে লিখি, স্ট্রাকচারটাকে আমি একটু ফ্ল্যাট করে লিখি। এই যে তার 2pz, হ্যাঁ ঠিক আছে, এগুলো হচ্ছে কি অরবিটাল বলতো? 2pz অরবিটাল, 2pz অরবিটাল হচ্ছে 2pz অরবিটাল। হ্যাঁ, তাহলে দেখো আমি কি ড্র করলাম? প্রতিটা কার্বনের সাথেই একটা করে 2pz অরবিটাল আমি এখানে ড্র করে দিলাম। তাহলে আমাকে বলো তো এই অরবিটাল গুলোতে আসলে কি, এখানে কি আছে দেখো তো? ইলেকট্রন আছে না? এখানে কি আছে বলো? ইলেকট্রন আছে অরবিটাল গুলোতে, প্রতিটা অরবিটালেই ইলেকট্রন আছে। এটার উপরে ইলেকট্রন আছে, এটার উপরে ইলেকট্রন আছে, উপরের গুলাকে আমি কালো রং দিয়ে দেখাচ্ছি যে উপরের গুলাতে ইলেকট্রন আছে। তো ফাইন, এখন নিচের গুলাতেও কিন্তু ইলেকট্রন আছে, আছে কিনা? তো ওদেরকেও আমি একটা কালার দেখাই। এটা হচ্ছে নিচের গুলার ইলেকট্রন, নিচের লোবটার ইলেকট্রন। ওকে, নিচের লোবের ইলেকট্রন, নিচের লোব, ঠিক আছে, প্রতিটাতে ইলেকট্রন। এখন বলো তো, আমরা জানি যে কখন বন্ড ফরমেশন হয়? আমরা জানি বন্ড যখন ফরমেশন হবে তখনই বন্ড ফরমেশন হবে যখন দুইটা ইলেকট্রনের ওয়েভ ফাংশন কি হবে? সিমিলার হবে, সেম ওয়েভ ফাংশন থাকবে। সেম ওয়েভ ফাংশন থাকবে বলতে, মনে করো একটা ওয়েভ হচ্ছে এরকম, আমরা সেটা জানি, তোমরা সবাই জানো, একটা ওয়েভ হচ্ছে এরকম, ঠিক আছে, সাপোজ এটা কি ড্র করতে হবে? একটা ওয়েভ হচ্ছে এরকম, ঠিক আছে, এটা একটা ওয়েভ, আমার আর একটা ওয়েভ আছে, এটাও একটা ওয়েভ। তাহলে বলতো এই দুইটা ওয়েভ কি সিমিলার ওয়েভ না? সেম ওয়েভ না?
সেম ওয়েভ তো, তাই না? তাহলে এই দুইটা ওয়েভ যখন একরকম হবে, মানে যখন একসাথে করবো আমি, তখন যে ওয়েভটা পাবো, আমরা আমরা ফিজিক্সে পড়ছি ইন্টারফিয়ারেন্স নামক একটা কথা আমরা পড়ছি, ইন্টারফিয়ারেন্স, তাই না? আমরা পড়ছি আমরা একটা পড়ছিলাম ধ্বংসাত্মক ব্যতিচার এবং আরেকটা পড়ছিলাম গঠনমূলক ব্যতিচার। হ্যাঁ, তোমাদের এটা মনে আছে কিনা দেখো, একটা পড়ছিলাম ধ্বংসাত্মক ব্যতিচার এবং আরেকটা পড়ছিলাম গঠনমূলক ব্যতিচার। যখন দুইটা ওয়েভ, দুইটা ফেজ যখন সেম দশায় থাকবে তখন গঠিত হবে গঠনমূলক ব্যতিচার, আর যখন দুইটা ওয়েভ ভিন্ন দশায় থাকবে তখন গঠিত হবে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে এখানে দেখো দুইটা ফেজ, দুইটাই ওয়েভ দেখো সেম পজিশনে আছে, সেম ভাবে আছে। কিভাবে সেম ভাবে আছে দেখো, আমি যদি এটাকে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো এটা হচ্ছে 0 পয়েন্ট স্টার্টিং পয়েন্ট, এখান থেকে কেউ একজন দেখো উপরে উঠতেছে, উপরে উঠতেছে, উপরে উঠতেছে এবং তারপরে কি আসতেছে, নিচে নামতেছে। এখানেও দেখো সেম ভাবে কেউ একজন এটাকে ধরে ধরে উপরে উঠবে এবং তারপরে নিচে নামবে, তাই তো? তার মানে দুইজনেরই কাজ হচ্ছে সেম, সেম ভাবেই কাজ করতেছে, এই জন্য এটা হচ্ছে এটা হবে গঠনমূলক ব্যতিচার। তাহলে কি হবে, ফিজিক্সের ভাষায় আমি তখন বলতে পারি যে আমার যে ওয়েভটা হবে সেই ওয়েভটার অ্যামপ্লিটিউড আরো বেশি হবে, সে এভাবে আরো অনেক হাইট হয়ে যাবে, তাই তো? এটাকে আমরা বলবো গঠনমূলক ব্যতিচার। যদি এমন হতো দেখো, যদি এমন হতো একটা ওয়েভ হচ্ছে এরকম, ঠিক আছে, একটা ওয়েভ হচ্ছে এরকম, আর একটা ওয়েভ হচ্ছে দেখো অপোজিট সাইডে, এটা হচ্ছে এরকম। তাহলে বলো তো, এখন যদি দুইটা ওয়েভকে আমি যদি অ্যাড করি, তাহলে কি এখানে ধ্বংসাত্মক ব্যতিচার হবে নাকি গঠনমূলক ব্যতিচার হবে বলো তো? মানে আমি কি কোনো আলটিমেট ওয়েভ পাবো নাকি এখানে আমি কোনো ওয়েভ পাবো না? পাবো কি? যদি দুইটা ওয়েভ যদি এরকম হয়, দেখো এটা হচ্ছে কেস ওয়ান, ঠিক আছে, দেখো এই যে এতটুকু হচ্ছে ওয়ান এর জন্য, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ওয়ান এর, ঠিক আছে, এতটুকু ওয়ান এর জন্য যদি দুইটাই দেখো সেম ফেজে আছে। এখন দেখো 2 নাম্বার পজিশন, এটা হচ্ছে কেস টু। এই ক্ষেত্রে আমি যদি দুইটা ওয়েভ ভিন্ন দশায় আছে, কিভাবে ভিন্ন দশায় আছে আমি যদি তোমাদের একটু বোঝাই, তোমরা সবাই বুঝো আমি জানি। তাহলে দেখো এখানে হচ্ছে 0 পয়েন্ট, এখানে দেখো একটু উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, তারপরে নিচে নামতেছে, তাই তো? এটা একটা রকম। এবং আরেকটা দেখো, এখানে দেখো প্রথমে সে নিচে নামতেছে, তারপরে সে উপরের দিকে উঠতেছে। তাহলে বলো তো, দুইটা কি একই কাজ করতেছে নাকি দুইটা ভিন্ন ভিন্ন কাজ করতেছে? দুইটা ভিন্ন ভিন্ন পজিশন থেকে শুরু হয়েছে, কেউ একজন উপরে উঠতেছে আবার কেউ একজন নিচে নামতেছে, তাই তো? মানে তুমি সামনে অগ্রসর হতে চাচ্ছ, আবার অন্য কেউ আবার অন্য একজন তোমাকে আবার টেনে পিছনে নিয়ে আসতেছে, তাই তো? ঘটনাটা এমন। তাহলে ওদেরকে যদি আমি একসাথে করি তখন কি হবে, তখন তুমি আলটিমেট যে ওয়েভটা পাবা, তুমি এখানে আসলে কোনো এই খুব সামান্য পরিমাণ এখানে আমি ওয়েভ পাবো, পেলেও পেতে পারি, মানে যেটা নেগলিজেবল, তবে পাওয়া যায়, যেটা কোয়ান্টাম মেকানিক্স এর ভাষায় এটাকে আমরা টানেলিং বলি, এটা পাওয়া যায়, মানে একদম যে থাকে না সেরকম না। আর এইটাকে দেখো, যেটা পাওয়া, এই যে দেখো এখানের অবস্থাটাকে আমরা বলি বন্ডিং মলিকুলার অরবিটাল, এবং এটাকে আমরা বলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা বলি অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এটাকে বলা হয় বন্ডিং মলিকুলার অরবিটাল। তোমরা এগুলো পড়ছো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ওয়েভ ফাংশন দিয়ে, ঠিক আছে, যদি দুইটাই সেম হয় তখন হবে বন্ডিং, মানে বন্ড হবে। আর যদি দুইটা ভিন্ন ভিন্ন রকম হয় তাহলে এখানে কি হয় না, বন্ড হয় না। ওকে, তাহলে আমাকে এখন বলো তো কেউ একজন, যদি এমন হয় কেস ওয়ান এবং কেস টু, এটাকে বুঝতে পারছি যে বন্ডিং কখন হবে, মানে বন্ড ফর্মেশন কখন হবে আর বন্ড ফর্মেশন কখন হবে না, এটা কি বুঝতে পারছি? ক্লিয়ার তো এটা? ওকে, ফাইন। তাহলে আমরা একটু মুছে দিয়ে এখন আমাকে বলো যে এখানে বন্ডিং পসিবল কিনা। আমি যদি বলি, সেটা দেখবো। দেখো তো এখানে উপরের গুলার সাথে আমি এখন চিন্তা করবো, দেখো তো উপরের এটার সাথে এই উপরের এটার কি বন্ড ফরমেশন পসিবল কিনা, দেখো তো। পসিবল তো, ঠিক না? পসিবল, উপরের এটার সাথে উপরের এটার বন্ড ফরমেশন পসিবল। আবার কি সম্ভব দেখো তো, এই যে দেখো এটাও হচ্ছে উপরেরটা, এটাও হচ্ছে উপরেরটা, বলো তো এই দুইজনের মধ্যেও কি বন্ড ফরমেশন পসিবল কিনা? হ্যাঁ, এখানেও তো বন্ড ফরমেশন পসিবল। ওকে, ওকে, ফাইন। তাহলে দেখি তো এটার সাথে এটারও কি বন্ড ফরমেশন পসিবল কিনা, বলো তো। হ্যাঁ, এটাও তো বন্ড ফরমেশন পসিবল। এখন কেউ প্রশ্ন ছুটতে পারে আমার কাছে যে কেন আমি কেন ওদেরকে দিয়ে আঁকলাম, আমি তো আবার অন্যদেরকে দিয়েও আঁকতে পারি। হ্যাঁ, সেটাও তো আমি আঁকতে পারি, তাহলে কি হয় সেটা আমরা একটু দেখি। তাহলে এখন কেউ যদি দেখো বলে যে না, এটা হচ্ছে কার্বন ওয়ান, এটা কার্বন টু, এটা কার্বন থ্রি,
এটা 4, এটা 5 এবং এটা 6। কেউ বললো যে না, আমি কার্বন 1 এবং 2 এর সাথে প্রথমে কেন বন্ড দিব, আমি কার্বন 1 এবং 6 এর সাথে প্রথমে বন্ড দিব। কেউ এটা কল্পনা করলো, সে ওকে ফাইন। তাহলে কার্বন 1 এবং 6 এর সাথে সে যদি বন্ড দেয়, এটাও তো সম্ভব উপরেরটার সাথে, তখন কেমন হবে সেটা দেখতে। কার্বন 1 এর সাথে 6 এরটা হবে এরকম, কার্বন 1 এর সাথে 6, ওকে ফাইন। পরে কি হবে, পরে হচ্ছে দেখো 5 এর সাথে 4 এর বন্ড ফরমেশন পসিবল, হ্যাঁ পসিবল। আবার কি সম্ভব, কার্বন 2 এর সাথে 3 এর বন্ড ফরমেশন পসিবল। তাহলে বলতো, যদি বন্ড ফরমেশন পসিবল হয়, তাহলে বলতো উপরের যে পার্টটুকু, এটাকে দেখতে কিরকম মনে হবে তোমার কাছে? মনে হবে না যে ইলেকট্রন গুলো উপরে এইভাবে ঘুরতেছে? হবে কিনা, মনে হবে কিনা? দেখো ইলেকট্রন গুলো কিন্তু সবার সাথেই মনে হবে একজন আরেকজনের সাথে ঘুরতেছে। এই জন্য বেনজিনের ক্ষেত্রে প্রতিটা, দেখো তো আমরা আমরা কি লিখতে পারি, দেখো তো বেনজিনের ক্ষেত্রে যখন আমরা রেজোনেন্স স্ট্রাকচার লিখি, তখন আমরা কিভাবে লিখি, এখানে একজন এখানে একজন, এটা দিলে যেমন সঠিক, কেউ যদি এটাকে এভাবে লিখে তাহলেও কিন্তু আমরা এটাকে ভুল বলি না, এটাকেও আমরা সঠিক বলি, তাই না? কেউ যদি এখন ডাবল বন্ড এখান থেকে শুরু করে, এটাও সঠিক, এটাও সঠিক। ক্লিয়ার কিনা? তাহলে দেখো তো এটাও সঠিক, স্ট্রাকচার এ এবং স্ট্রাকচার বি দুইটাই কিন্তু আমাদের সঠিক স্ট্রাকচার। এটা শুধুমাত্র এটার জন্য যে বন্ড ফরমেশনের পসিবিলিটি কার্বন 1 এর সাথে 2 এর যেমন আছে, কার্বন 1 এর সাথে একইভাবে কার্বন 6 এর আছে, অনুরূপ ভাবে কার্বন 2 এর সাথে 3 এর আছে, 3 এর সাথে 4, 4 এর সাথে 5, 5 এর সাথে 6, 6 এর সাথে 1, সবার সাথে এরকম বন্ড ফর্ম করার পসিবিলিটি আছে। এই জন্য আছে বলেই দেখো উপরের পার্ট গুলা আমরা দেখো ইকুইভ্যালেন্ট, মানে ওরা হচ্ছে সমান সম্ভাবনা আছে উপরের দিকে বন্ড ফর্ম, সবার সাথে বন্ড ফর্ম হওয়ার। ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে? এখন দেখো কেউ বলতে পারে যে না, ইলেকট্রন শুধু উপরেই থাকবে নাকি ইলেকট্রন নিচেও থাকতে পারে? তার আনসার হচ্ছে ইলেকট্রন তো নিচেও থাকতে পারে। তো ইলেকট্রন যদি নিচে থাকে, তখন ওইটাকে আমরা কিভাবে দেখাবো? তো ইলেকট্রন যদি নিচে থাকে, তখন আমরা কি করবো, যে এটার সাথে এটার বন্ড ফর্মেশন পসিবল। পরে কি সম্ভব, এই নিচের গোলার সাথে নিচের গোলার বন্ড ফরমেশন পসিবল, তাই না? তখন আমি কি করবো, এটার সাথে এটার বন্ড ফরমেশন পসিবল, ওকে ফাইন। পরে কি সম্ভব, এটার সাথে এটার বন্ড ফরমেশন পসিবল। তাহলে দেখো প্রতিটার সাথে প্রতিটার বন্ড ফরমেশন। এখন কেউ আরেকজন বলতে পারে যে না, আমি এটা কেন দিব, আমি অন্যটাও তো দিতে পারি। হ্যাঁ, তুমি অন্যটাও দিতে পারো। তাহলে অন্যটা যদি দাও, তাহলে এটাকে আমি কিভাবে দেখাবো? অন্যটা যদি দাও, তাহলে আমি এটাকে এইভাবে দেখাবো, যে এখানে কি আছে, আমার আরেকটা নিচে আছে। দেখো আমি কি করতে পারি, এটার সাথে এটার বন্ড ফরমেশন পসিবল, ঠিক আছে? এটার সাথে এটার বন্ড ফরমেশন পসিবল, এটার সাথে এটার বন্ড ফরমেশন পসিবল, ঠিক আছে? আর কি করতে পারি, এটার সাথে এটার বন্ড ফরমেশন পসিবল, যদিও ড্র করা সম্ভব হচ্ছে না সবগুলা। হ্যাঁ, তাহলে মানে জাস্ট এটা যেহেতু একটা 3 ডাইমেনশনাল ফিগার, এখানে তো ড্র করা সম্ভব না এরকম এক্সাক্ট ভাবে। তবে তোমরা কি বুঝতে পারছো যে উপরের গোলাতেও কি আছে, আমার বন্ড আছে, নিচের গোলাতেও বন্ড আছে? এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা বলো তো? পারছি? এতটুকু বোঝা গেছে? ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে, ওরে বাপরে 3D লাগতেছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি যে কিভাবে বন্ড ফরমেশন গুলা হচ্ছে। ওকে, তাহলে আমরা একটা কথা মনে রাখবো, যে বন্ড যখনই বলবে যে বন্ড ফরমেশন পসিবল কিনা, তখন তুমি দেখবা যে ওরা সেম ফেজে আছে কিনা। যদি সেম ফেজে থাকে তাহলে বন্ডিং হবে, আর যদি অপোজিট ফেজে থাকে তাহলে এখানে অ্যান্টাই বন্ডিং। ওকে, তাহলে আশা করি আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছি কিভাবে হয়েছে এটা। তাহলে আমরা বেনজিনের স্ট্রাকচার নিয়ে আমরা মোটামুটি একটা ধারণা আমরা পাইলাম, এবং বেনজিনের ক্ষেত্রে প্রতিটা, এই যে ডাবল বন্ডের যেমন সম্ভাবনা আছে, অল্টারনেটিভ ডাবল বন্ড, মানে 1 এর সাথে 2 এর হতে পারে, 1 এর সাথে 6 এর হতে পারে, তেমনি ভাবে বলো তো এই কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো আছে, তাই না? ওদের সাথে তো হাইড্রোজেন আছে, প্রতিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন আছে, তাই না? এই প্রতিটা কার্বনের সাথে তো হাইড্রোজেন আছে। তাহলে এই প্রতিটা কার্বনের সাথে যে হাইড্রোজেন, ওরা কি সেম হাইড্রোজেন নাকি ভিন্ন ভিন্ন হাইড্রোজেন বলতো? ওরা কি একই টাইপের হাইড্রোজেন নাকি ভিন্ন ভিন্ন হাইড্রোজেন? তার আনসারটা আমরা সবাই জানি, যে ওরা হচ্ছে কার্বন গুলোকে যেহেতু তুমি আলাদা করতে পারতেছো না, তো এখানে হাইড্রোজেন গুলোকেও তুমি আলাদা করতে পারবে না। হাইড্রোজেন তো অ্যাটম, সবাই একই রকম ভাবেই যুক্ত, ঠিক না? কার্বন 1 এর সাথে 2 এর যেমন ঘটনা, কার্বন 1 এর সাথে 6 এর একই ঘটনা, 2 এর সাথে 3 এর একই ঘটনা, 3 এর সাথে 4 একই ঘটনা। তাহলে তুমি ওদেরকে আলাদা করতে পারবে না। এই হাইড্রোজেন গুলোকে আমরা বলি ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন বা সমতুল্য হাইড্রোজেন। কি বলি আমরা এটাকে? সমতুল্য হাইড্রোজেন, মানে এই হাইড্রোজেন গুলো হচ্ছে একই রকম, ঠিক আছে? তাহলে তাহলে বেনজিনের কার্বন কার্বন বন্ড গুলা আমরা কি করতে পারি না, সেম ভাবে, সেম, এবং কি বলতে পারি যে এখানে যে হাইড্রোজেন গুলো এখানে কি আছে,
সমতল হাইড্রোজেন আছে। ওকে ওকে, তাহলে এখন একটা কথায় আসো যে আমরা এখন একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন বলতে আমরা কি বুঝি। হিট অফ হাইড্রোজেনেশন এই ঘটনাটা থেকে আমরা কি বুঝি। তাহলে দেখো তো, বেনজিনকে বেনজিনকে আমরা যদি এখন okay, হ্যাঁ, এটা একটু দেখো, বেনজিনকে আমরা যদি এখন বলি, দাঁড়াও এটাকে আমি স্ট্রাকচার, এখন আমি যদি এটা বলি যে দেখো তো, বেনজিনকে কেউ যদি, এটার নাম কি বলতো, এটার নাম এটার নাম হচ্ছে সাইক্লোহেক্সেন। তো এটার নাম হবে সাইক্লোহেক্সিন, এটা হচ্ছে সাইক্লোহেক্সাডাইন, এটা হচ্ছে সাইক্লোহেক্সাট্রাইন। তাহলে তুমি যেটাকে বেনজিন বলে জানো, এটাকে কেউ যদি সাইক্লোহেক্সাট্রাইন বলে, তাহলে কি সেটা ভুল হবে কিনা সেটা আমরা একটু দেখতে চাই। তো এটা হচ্ছে সাইক্লোহেক্সাট্রাইন। তো ইউপ্যাক নেম অনুযায়ী এটার ভিতরে তিনটা ডাবল বন্ড আছে, তো এটাকে সাইক্লোহেক্সাট্রাইন বলাই যায়। তবে এটাকে আমরা আলাদা করে বেনজিন কেন বলি, তাই না? তো ঘটনাটা হচ্ছে যে সাইক্লোহেক্সাট্রাইন, যেখানে তুমি এখানে তিনটা ডাবল বন্ড আকারে যদি তুমি তাকে চিন্তা করো, তাহলে সেটা এক্সপেরিমেন্টালি প্রুফ হতে হবে যে এখানে তিনটা ডাবল বন্ড আছে। যদি প্রুফ হয় তাহলে ঠিক আছে, এটাকে আমরা সাইক্লোহেক্সাট্রাইন বলবো, এটাকে আর বেনজিন বলার দরকার নাই। কিন্তু যদি প্রুফ না হয়, তাহলে আমাদেরকে এটাকে অন্য নামে ডাকতে হবে, যে না ভাই এটা সাইক্লোহেক্সাট্রাইন না, এটা হচ্ছে অন্য কিছু একটা, সাইক্লোহেক্সাট্রাইনের মতো, কিন্তু এটাকে সাইক্লোহেক্সাট্রাইন বলা যাবে না, অন্য কিছু একটা বলতে হবে। এখন আমরা এটা কিভাবে বুঝবো? তাহলে আমরা বোঝার উপায় হচ্ছে যে সাইক্লোহেক্সাট্রাইন যদি হতে চাই, সাপোজ আমি তোমাকে র্যান্ডম একটা এক্সাম্পল দিই, র্যান্ডম একটা এক্সাম্পল। মনে করো তুমি তুমি জাস্ট এক্সাম্পল মানে একটা এক্সপেরিমেন্ট করে দেখলা যে এখানে যদি একটা ডাবল বন্ড থাকে, তাহলে তার সাথে হাইড্রোজেন অ্যাড করাইতে গেলে আমার মনে করো টেম্পারেচার কতটুকু রিলিজ হয়। সাপোজ তুমি পাইলা 10 10 ইউনিট শক্তি তোমার এখান থেকে বের হয় একটা হাইড্রোজেন অ্যাড করাইতে গেলে। ওকে, তুমি র্যান্ডম কতগুলো ভ্যালু আমি নিলাম। তাহলে বলো তো, যেটাকে সাইক্লোহেক্সাট্রাইন বলতেছি, এখানে যদি আমি মানে এখানে দেখো একটা ডাবল বন্ডের জন্য 10 10 ইউনিট এনার্জি লস হয়। তাহলে বলো তো, তিনটা ডাবল বন্ডের জন্য তোমার কত ইউনিট এনার্জি লস হওয়ার কথা ছিল এখানে? তোমার তিনটার জন্য 30 ইউনিট এনার্জি তোমার এখানে লস হওয়ার কথা ছিল, তাই না? 30 ইউনিট এনার্জি লস হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে বেনজিনের ক্ষেত্রে তুমি এখানে যদি এটাকে সাইক্লোহেক্সাট্রাইন হিসেবে চিন্তা করো, তাহলে দেখা যাবে যে বেনজিনের ক্ষেত্রে যখন তুমি হিট অফ হাইড্রোজেনেশন হিসাব করো, মানে কতটুকু শক্তি বের হয়, তুমি যদি এটা হিসাব করো, তখন তুমি দেখবা যে এটা মাত্র হচ্ছে 15 অথবা 16। সাপোজ আমি র্যান্ডম ভ্যালু নিচ্ছি, আমি এক্সাক্ট কোনো ভ্যালু নিচ্ছি না, আমি র্যান্ডম ভ্যালু নিচ্ছি। তাহলে এটা প্রায় 15 16। এখন দেখো তো, এটা তো খুব একটা চিন্তার বিষয়। কি ব্যাপার, হওয়ার কথা ছিল তো 30, তাহলে হইলো হইলো মাত্র তার অর্ধেক, 15 থেকে 16। তাহলে এটা কেন হলো, তাই না? তার মানে হচ্ছে যেটাকে সাইক্লোহেক্সাট্রাইন যেরকম, বেনজিন তাহলে কি এরকম? যে আনসার হচ্ছে যে না, বেনজিন তাহলে এরকম না, কারণ এক্সপেরিমেন্টালি আমি দেখলাম যে যদি তিনটা ডাবল বন্ডের জন্য যতটুকু এনার্জি রিলিজ হওয়ার কথা, আমার যদি এটা যদি বেনজিনের ক্ষেত্রে হয়, তাহলে আমি দেখবো যে না, তার সাথে কম এনার্জি রিলিজ হয়। তাহলে এটা আসলে কি মিন করে? যে দেখো, হিট অফ হাইড্রোজেনেশন কথাটা এখন একটু বুঝো, যে হিট অফ হাইড্রোজেনেশন কি। হিট অফ হাইড্রোজেনেশন হচ্ছে তুমি ডাবল বন্ড যুক্ত যে কার্বন গুলো থাকে, এখানে যদি হাইড্রোজেন অ্যাড করাও, তাহলে কতটুকু এনার্জি তোমার রিলিজ হয়, এটা হচ্ছে হিট অফ হাইড্রোজেনেশন। তাহলে দেখো, হিট অফ হাইড্রোজেনেশন যদি বেশি হয় অথবা হিট অফ হাইড্রোজেনেশন যদি কম হয়, তাহলে আসলে কি ঘটনাটা ঘটে? তাহলে হিট অফ হাইড্রোজেনেশন তুমি খুব একটা সিম্পল লজিকে চিন্তা করো, যে এক জায়গায় মনে করো অনেক হট একটা লোহা আছে, অনেক উত্তপ্ত একটা লোহা আছে, তুমি এখানে যদি পানি দাও, তাহলে বলো তো এখান থেকে হিট কি বেশি রিলিজ হবে নাকি একটা, মানে তুমি মনে করো এখন টেম্পারেচার অনেক, হ্যাঁ ঠিক আছে, তুমি আর শরীরের টেম্পারেচার অনেক বেশি, তাহলে তোমার মাথার উপর কেউ এক বালতি পানি ঢেলে দিল, আর একটা লোহা, গরম করা লোহা, তার উপরে এক বালতি পানি ঢেলে দিল, তাহলে বলো তো কোন ক্ষেত্রে হিট বেশি বের হবে, হিট বেশি রিলিজ হবে কার ক্ষেত্রে? যেটা লোহার ক্ষেত্রে, নাকি তোমার শরীর থেকে বেশি পরিমাণ হিট রিলিজ হবে কার ক্ষেত্রে? তো সেটা কিন্তু আমরা জানি, যেটা বেশি গরম এখান থেকেই কিন্তু কি হবে, বেশি পরিমাণ হিট এখান থেকে রিলিজ হবে, তাই না? এই জন্য যখন লোহাকে যখন পানিতে দেওয়া হয়, সে কিন্তু একটা সাউন্ড করে, তাই না?
গরম লোহাকে পানিতে দিলে সে সাউন্ড করে, মানে সে অধিক তাড়াতাড়ি ফাস্টলি কি করে হিট লুজ করে, তাই তো? তার মানে হচ্ছে দেখো, যে যত বেশি কি থাকবে, এক্সাইটেড থাকবে, তার শরীর থেকে তত বেশি হিট রিলিজ হবে। ঠিক আছে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শুনে রাখো। যে যত বেশি এক্সাইটেড, তার শরীর থেকে ঠিক তত বেশি হিট রিলিজ হবে। খুবই লজিক্যাল কথা। তাহলে তার এখান থেকে যদি বেশি হিট রিলিজ হয়, তাহলে বলতো আমি পানি দেওয়ার সাথে সাথে যদি দেখি যে এখান থেকে বেশি হিট বের হচ্ছে, তাহলে সে কি স্টেবল নাকি সে অনেক এক্সাইটেড? কি বলতো এটা? আমি যদি পানি দেওয়ার সাথে সাথে দেখি অনেক বেশি পরিমাণে হিট বের হচ্ছে, তাহলে কি সেটা বেশি স্টেবিলিটি মিন করে, নাকি সে অনেক এক্সাইটেড সেটা মিন করে? বলতো যে আমি যদি, হ্যাঁ অনেক বেশি, কিন্তু অনেক বেশি এক্সাইটেড মিন করে, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন যদি কম হয়, তাহলে কি সেটা স্টেবল, নাকি হিট অফ হাইড্রোজেনেশন বেশি হলে স্টেবল? বলতো, এটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি না বোঝো, তোমাদের শুধু মানে এটা পরীক্ষার খাতায় লিখতে গেলে বেশি মুখস্থ হলে করা যায়। স্টেবল। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন বেশি হলে স্টেবল না তো? হিট অফ হাইড্রোজেনেশন বেশি হলে তো সে এক্সাইটেড বেশি ছিল, তাই না? হিট অফ হাইড্রোজেনেশন বেশি মানে কি সে অনেক বেশি এক্সাইটেড, এই জন্য তার এখানে পানি দেওয়ার সাথে সাথে অনেক বেশি হিট সে রিলিজ করে দিচ্ছে, তাই না? তাহলে হিট অফ হাইড্রোজেনেশন বেশি মানে কি, এখানে সে অনেক বেশি এক্সাইটেড। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন কম এর মানে কি, সে আগে শান্ত ছিল, সে স্টেবল ছিল, তার এত রিয়েকশনে যাওয়ার দরকার নাই, এই জন্য সে কম তাপ রিলিজ করে, হিট অফ হাইড্রোজেনেশন এই জন্য। তাহলে হিট অফ হাইড্রোজেনেশন কম এর মানে হচ্ছে, হ্যাঁ হিট কম হলে এক্সাইটেড কম। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ, এ তো বুঝে গেছো। তাহলে হচ্ছে যদি ফাতেমা এবং তানুশ্রী, থ্যাংক ইউ তোমাদের, তোমরা আহ, মানে আনসার দেওয়ার চেষ্টা করতেছো এবং সবগুলো আনসারই তোমাদের সঠিক হচ্ছে, থ্যাংক ইউ। তাহলে আমরা বলতে পারি যে হিট অফ হাইড্রোজেনেশন বেশি মানে হচ্ছে এক্সাইটেড বেশি, হিট অফ হাইড্রোজেনেশন কম মানে হচ্ছে কম এক্সাইটেড বা স্টেবল। তাহলে এটা যদি বুঝে থাকি, তাহলে বলো তো বেনজিনের ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন কম, নাকি সাইক্লোহেক্সাট্রাইনের ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন কম? এই দুইটার মধ্যে কার হিট অফ হাইড্রোজেনেশন কম, বেনজিনের ক্ষেত্রে নাকি সাইক্লোহেক্সাট্রাইনের ক্ষেত্রে? তাহলে হিট অফ হাইড্রোজেনেশন কার কম হবে, বেনজিনের নাকি সাইক্লোহেক্সাট্রাইনের? তার আনসার হচ্ছে সাইক্লোহেক্সাট্রাইন। মানে আমরা আমরা যদি হিসাব করে দেখি, তাহলে সাইক্লোহেক্সাট্রাইনের হিট অফ হাইড্রোজেনেশন হওয়ার কথা ছিল 30 ইউনিট, তাই না? 30 ইউনিট। কিন্তু বেনজিনের ক্ষেত্রে হিট অফ হাইড্রোজেনেশন কম, এর মানে কি? এর মানে হচ্ছে কে বেশি স্টেবল, বেনজিন নাকি সাইক্লোহেক্সাট্রাইন? বলতো কোনটা বেশি স্টেবল, বেনজিন স্টেবল নাকি সাইক্লোহেক্সাট্রাইন স্টেবল? তার আনসার হচ্ছে সাইক্লোহেক্সাটাইন। সাইক্লোহেক্সাট্রাইন। না তো, সাইক্লোহেক্সাট্রাইন তো স্টেবল না। আমাদের এখানে, বেশি স্টেবল না? ওকে, এতে থাকো, তোমরা একটু লাইনে থাকো 1 মিনিট, জাস্ট। ওকে, আচ্ছা, একে বললাম, তাহলে কি বললাম বলো তো? তুমি অনেকে বলতেছো যে সাইক্লোহেক্সাট্রাইন স্টেবল, কিন্তু সাইক্লোহেক্সাট্রাইনের তো হিট অফ হাইড্রোজেনেশন বেশি হওয়ার কথা, তাই না? তাহলে আমরা যেটা বেনজিনের ক্ষেত্রে দেখলাম মনে করো 15, আর সাইক্লোহেক্সাট্রাইনের ক্ষেত্রে মনে করো 30 ইউনিট, তাহলে হিট অফ হাইড্রোজেনেশন কার কম বলো তো? হ্যাঁ, তার মানে হচ্ছে, হ্যাঁ তারশ্রী থ্যাংক ইউ। তার মানে হচ্ছে বেনজিন হচ্ছে অনেক বেশি স্টেবল, কারণ বেনজিনের সাইক্লোহেক্সাট্রাইন, ও যদি সাইক্লোহেক্সাট্রাইন হতো, তাহলে তার 30 ইউনিট হিট রিলিজ হওয়ার কথা ছিল। তার মানে যেহেতু সে সাইক্লোহেক্সাট্রাইন না, তার হচ্ছে কি তার মাত্র 15 ইউনিট হিট রিলিজ হচ্ছে। এর মানে হচ্ছে বেনজিন ইজ মোর স্টেবল কম্পেয়ার টু সাইক্লোহেক্সাট্রাইন। তার মানে সাইক্লোহেক্সাট্রাইন সাইক্লোহেক্সাট্রাইন যেরকম বিহেভিয়ার দেখাবে, বেনজিন কিন্তু এরকম বিহেভিয়ার দেখাবে না, কারণ বেনজিন হচ্ছে সাইক্লোহেক্সাট্রাইনের যে অনেক বেশি স্টেবল। ক্লিয়ার? বুঝতে পারছি তো বেনজিন এবং সাইক্লোহেক্সাট্রাইনের মধ্যে
কে বেশি স্টেবল সেটা আমরা আশা করি বুঝতে পারছি। এবং তোমাদেরকে দেখো, তোমাদেরকে কোন দুইটা কোশ্চেন পড়াইলাম সেটা আমি একটু বলে দিই। তাহলে একজন আমাকে বলছিল যে কোশ্চেন গুলো বলে দেওয়ার জন্য। তাহলে আর যদি তোমরা যদি দেখো যে পেজ নাম্বার 203, মানে যেটা হচ্ছে রেনেসার যে সাজেশন বুক, এটা যদি তোমরা দেখো তাহলে আমি এখানে পেজ নাম্বারটা বলে দেই। পেজ নাম্বার হচ্ছে 203। এর এখানে একটা কোশ্চেন বলে দেওয়া আছে যে বেনজিনের সকল হাইড্রোজেন হচ্ছে একই রকম, এটা একটা কোশ্চেন। এবং আরেকটা কোশ্চেন হচ্ছে বেনজিন সাইক্লোহেক্সাট্রাইনের চাইতে অধিক স্টেবল, সেটা এক্সপ্লেন করো। এটা আমাদের পড়া হয়েছে। এবং আরেকটা বিষয় পড়া হয়েছে বেনজিনের স্ট্রাকচার আলোচনা করো, সেটাও কিন্তু আমরা পড়ছি। এটা কিন্তু আমরা পড়া হয়েছে, তিনটা কোশ্চেন পড়া হয়েছে, যেটা হচ্ছে মানে পেজ নাম্বার, আমি যদি রেনেসা সাজেশন বুকের পেজ নাম্বার বলি তাহলে 186। ঠিক আছে, 186। এখানে দেখো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় 2004, 6 এবং 14, এই তিনটা ইয়ার এটা আসছে বেনজিনের স্ট্রাকচার আলোচনা করে। ঠিক আছে, তাহলে বেনজিনের স্ট্রাকচার আলোচনা করতে গেলে আমরা কি পারবো, এটাকে ড্র করতে পারবো? বেনজিনের স্ট্রাকচার আলোচনা করতে গেলে অবশ্যই তোমরা স্ট্রাকচার ড্র করে দিবা, অবশ্যই অবশ্যই স্ট্রাকচার ড্র করে দিবা, এটা যেন মনে থাকে। ঠিক আছে, তাহলে আমরা স্ট্রাকচার ড্র করব। এবং আমরা জাস্ট দেখো বেনজিনের স্ট্রাকচার আলোচনা করতে গেলে তোমরা কি লিখবা, এখানে আসলে তেমন কিছু লিখারই নাই, একদম সোজা। তোমরা জাস্ট জানো বেনজিনের কার্বনের হাইব্রিডাইজেশনটা লিখবা, কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2। কার্বন এবং হাইড্রোজেনের হাইব্রিডাইজেশনটা লিখবা, প্রথমে যেটা লিখছিলাম সেটা হচ্ছে sp2 এবং 1s, এটা লিখবা। এবং তুমি কি লিখবা যে এখানে 2p-z অরবিটালটা আনহাইব্রিডাইজ থাকবে সবসময়, তখন এই স্ট্রাকচারটা ড্র করবা, বাস আমাদের স্ট্রাকচার শেষ। ঠিক আছে, এখানে শুধু লিখে দিবা যে পাই বন্ড গুলো উপরেও হতে পারে নিচেও হতে পারে, বাস তোমার একদম মেইন পয়েন্টে তুমি আনসার করার চেষ্টা করবে। ঠিক আছে, এত বেশি লিখা লাগে না, মেইন পয়েন্টে আনসার করবা, তোমাকে স্যাররা অনেক ভালো মার্ক দিবে। ঠিক আছে, এবং লেখাগুলো গুছায় লেখার চেষ্টা করবা। একটু যদি পরীক্ষার খাতায় যত বেশি রিয়াকশন তুমি লিখবা অথবা ফিগার ড্র করতে পারবো, তোমার মার্কস তত বেশি বেড়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের এতটুকু বুঝতে কি কোনো সমস্যা আছে, নাকি আমরা এতটুকু লেকচার বুঝতে পারলাম বলো তো? ক্লিয়ার আছো তোমরা এতটুকুতে? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে এটা আবার আলোচনা করার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে আমরা যাব। কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন তাহলে নাই। ওকে, তাহলে যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখন পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আমার সাথে একটু কথা বলার চেষ্টা করো, সমস্যা নেই। তোমাদের যদি কথা বলতে প্রবলেম হয় মেসেজ দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, জাস্ট হচ্ছে বুঝছো কি বুঝছো না এই বিষয়গুলো আমাকে একটু বলবা, আর কিছু না। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের আমরা এখন নতুন আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। এটা কি, এটা আমরা দেখতে চাই। এটা থেকে কোশ্চেন আসে প্রায় সময়। আমি আমি সবগুলোই মুছে দিলাম, তোমরা পরবর্তীতে ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আমি যতটুকু মনে করি। ওকে, তাহলে দেখো আমরা এখন আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিসিটি, এটা কি অ্যারোমেটিসিটি? তার মানে দেখো, আমি একটু তোমাদেরকে একটু একটু আপডেট কিছু ইনফরমেশন দিই। তো আমাদের এখানে যেটা কোন একটা কম্পাউন্ড অ্যারোমেটিক নাকি অ্যারোমেটিক না, আমরা কি করি এটাকে, মানে পরীক্ষা এভাবে আসে যে নিচের কোন কম্পাউন্ড অ্যারোমেটিক কোনটা অ্যারোমেটিক নয় লিখো। তো আমরা যেটা করি, অ্যারোমেটিসিটি হচ্ছে তিন টাইপের। মানে একটা হচ্ছে, একটার নাম হচ্ছে কোন একটা কম্পাউন্ড যদি অ্যারোমেটিক হয় তাহলে তার নাম হয় অ্যারোমেটিক কম্পাউন্ড। আর কোন একটা কম্পাউন্ড যদি অ্যারোমেটিক না হয় তাহলে খুব সোজা সাপটা হিসাব, সেটা হবে নন অ্যারোমেটিক। এটা আমরা জানি, তাই না? একটা হয় অ্যারোমেটিক হবে, না একটা নন অ্যারোমেটিক। তবে এদের মাঝামাঝি একটা স্টেট আছে, একটা অবস্থা আছে, যাদেরকে আমরা বলি, এটা খুবই স্পেশাল, ওদেরকে আমরা বলি অ্যান্টি অ্যারোমেটিক। কি বলি ওদেরকে বলতো? অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। ঠিক আছে, অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে তোমাদের এখানে যেটা করা হয়েছে যে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডকে আমরা নন অ্যারোমেটিক কম্পাউন্ডে আমরা কনসিডার করে ফেলি, মানে যেটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড সেটাকে আমরা নন অ্যারোমেটিক বলে ফেলি, বাট দিস ইজ নট রাইট। ঠিক আছে, মানে অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড
এবং নন অ্যারোমেটিক কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক্স একই না। ঠিক আছে, এটা একই না, কখনোই একই না। তো আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে কোনটা যেটা অ্যারোমেটিক হয় সেটাকে আমরা অ্যারোমেটিক লিখি, ঠিক আছে, কিন্তু যেটা অ্যান্টি অ্যারোমেটিক হয় সেটাকে আমরা নন অ্যারোমেটিক লিখি। ঠিক আছে, তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে কোনো কম্পাউন্ড যদি অ্যান্টি অ্যারোমেটিক হয় তুমি লিখবে অ্যান্টি অ্যারোমেটিক, আর যদি নন অ্যারোমেটিক হয় তাহলে তাকে নন অ্যারোমেটিক। ওকে, তাহলে এখন আমরা আসো আগে চিনি কোনটা অ্যারোমেটিক, কোনটা নন অ্যারোমেটিক এবং কোনটা অ্যান্টি অ্যারোমেটিক, এগুলো আগে একটু চিনি, তাহলে আমরা পারবো অ্যারোমেটিসিটি এক্সপ্লেন করতে পারবো। তাহলে অ্যারোমেটিসিটি হতে গেলে তোমার কি কি ক্রাইটেরিয়া লাগবে? তাহলে দেখো তো, অ্যারোমেটিসিটি হতে গেলে আমাদের কতগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। মানে অ্যাকচুয়ালি আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে তিনটা। ঠিক আছে, একটা হচ্ছে তাকে প্লানার হতে হবে। কি হতে হবে বলতো? তাকে প্লেনার কম্পাউন্ড হতে হবে, মানে তাকে sp2 অথবা sp হাইব্রিডাইজেশন হতে হবে, এটা তার প্রথম ক্রাইটেরিয়া। পরের ক্রাইটেরিয়া হচ্ছে তাকে সাইক্লিক হতে হবে। কি হতে হবে? তাকে সাইক্লিক হতে হবে। পরের কম্পাউন্ড, পরের স্ট্রাকচারটা হচ্ছে তার মধ্যে কনজুগেটেড পাই ইলেকট্রন থাকতে হবে। কি থাকতে হবে? কনজুগেটেড পাই ইলেকট্রন থাকতে